বিহারের রাজনীতিতে কি এমন কিছু ঘটতে চলেছে যা আগামী দিনের জাতীয় রাজনীতির দিকটাই বদলে দিতে পারে? একটি মাত্র উপনির্বাচন, কিন্তু সেই একটি আসন নিয়েই কেন এতটা আত্মবিশ্বাসী প্রশান্ত কিশোর আর এতটাই বিভক্ত বিরোধীরা? যে আসনে টানা ৩০ বছর ধরে বিজেপি হারেনি, সেই দুর্গে কি এবারও উঠবে গেরুয়া আবির, নাকি উঠে আসবে অন্য কোনো শক্তি? বিহারের রাজনীতি অপ্রত্যাশিত মোড়ের জন্য চিরকালই গোটা দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে। আর এই মুহূর্তে সেই অন্তহীন রাজনৈতিক থ্রিলারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাটনার প্রাণকেন্দ্রে অবস্থিত বাকিপুর বিধানসভা কেন্দ্র, যেখানে আসন্ন উপনির্বাচনকে ঘিরে এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে যা শুধু একটি আসনের জয় পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বিগত ৩ দশক ধরে এই বাকিপুর আসনটি ভারতীয় জনতা পার্টির এক অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত, যেখানে পরাজয় শব্দটির সঙ্গে গেরুয়া শিবিরের কোনো পরিচয় নেই বললেই চলে। গত কয়েকটি বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যায় এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং ২০২৫ সালের শেষার্ধে অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন বিধায়ক নীতিন নবীন প্রায় ৬০%-এরও বেশি ভোট পেয়ে একতরফা জয়লাভ করেছিলেন। কিন্তু নীতিন নবীন রাজ্যসভায় যাওয়ার পর এই আসন শূন্য হয়ে যায়। এর ফলে এই আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়। এই নির্বাচনে একদিকে যেমন রয়েছে টানা ৩০ বছর ধরে আধিপত্য বিস্তার করে থাকা শাসক দলের সাংগঠনিক শক্তি, অন্যদিকে ঠিক তেমনই রয়েছে এক সুপরিকল্পিত আধুনিক এবং কর্পোরেট ধাঁচের রাজনৈতিক চ্যালেঞ্জ, যা বিহারের রাজনীতিতে সম্পূর্ণ এক নতুন ব্যাকরণ তৈরি করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপনির্বাচনের ফলাফল শুধুমাত্র বিধানসভায় একটি সংখ্যার বদল ঘটবে না, বরং এটি প্রমাণ করবে যে দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক মডেলের সামনে নতুন যুগের ডেটা নির্ভর রাজনৈতিক কৌশলটি কতটা কার্যকরী হতে পারে, যা আগামী দিনের জাতীয় স্তরের বিরোধী রাজনীতির জন্য এক নতুন প্ল্যাটফর্ম বা ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে। মনোনয়ন পেশের শেষ দিন অর্থাৎ সোমবার বাকিপুরের রাজপথে যে অভূতপূর্ব ও টানটান উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখা গিয়েছিল তা যেন আসন্ন রাজনৈতিক মহাযুদ্ধের এক সুস্পষ্ট ট্রেলার হিসেবে ধরা দিয়েছে। এদিন মূলত ৩ হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে পাটনার রাস্তায় এক প্রবল রাজনৈতিক শক্তির আস্ফালন দেখা যায়। একদিকে যেমন বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহা সমর্থনে খোদ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বর্ষিয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ এক বিশাল রোড শো এর মাধ্যমে শাসক দলের শক্তি এবং জনপ্রিয়তা প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই একই সময়ে জনস্রোতের সূত্রধার তথা এই উপনির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী প্রশান্ত কিশোর তার নিজস্ব কায়দায় এক সুবিশাল মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন। সকালে হরিহর মন্দিরে স্ত্রীর সঙ্গে পুজো দিয়ে এবং একটি ছোট জনসভা করে সমর্থকদের নিয়ে তিনি এগোচ্ছিলেন মনোনয়ন জমা দিতে। তখন একটি নির্দিষ্ট মোড়ে বিজেপি এবং জনসমাজের মিছিল একেবারে মুখোমুখি চলে আসে। মুহূর্তে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের কর্মীদের মধ্যে তীব্র স্লোগান ও পাল্টা স্লোগান শুরু হয় এবং পরিস্থিতি সাময়িক ধাক্কাধাক্কি পর্যায়ে পৌঁছে যায়। যদিও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তার এই প্রাথমিক লড়াই থেকে জনসমাজ কর্মীরা যে আস্থা পাওয়া ছড়িয়েছে তা আগামী দিনের প্রচার পর্বে এক তীব্র স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই চরম রাজনৈতিক উত্তেজনার মাঝেই সোমবার বাকিপুরের মাটিতে রচিত হয়েছে এক অভাবনীয় আইনি এবং প্রশাসনিক নাটকীয়তা, যা এই নির্বাচনকে আরও রহস্যময় এবং বিতর্কিত করে তুলেছে। রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদবের নবগঠিত দলের এক মহিলা প্রার্থী যখন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসকের দপ্তরে পৌঁছন, ঠিক তখনই এক বিশাল পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করার জন্য সেখানে উপস্থিত হয়। জেলা শাসকের দপ্তরের মতো কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায় একজন প্রার্থীর দৌড়াদৌড়ি এবং অবশেষে মনোনয়ন জমা দেওয়ার ঠিক পরপরই তার গ্রেপ্তারির ঘটনা গোটা রাজ্য রাজনীতিতে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ওই প্রার্থীর বিরুদ্ধে একটি পুরনো মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং পুলিশ কেবলমাত্র আইন অনুযায়ী নিজেদের কর্তব্য পালন করেছে। এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। কিন্তু অন্যদিকে তেজপ্রতাপ যাদব চরম ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেছেন যে এটি সম্পূর্ণভাবে শাসক দলের অঙ্গুলিহীননে হয়েছে এবং এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তার প্রশ্ন অত্যন্ত তীক্ষ্ণ, যখন এই মহিলা প্রার্থী রাজনীতিতে পা রেখেছিলেন বা যখন তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন পুলিশ কোথায় ছিল? ঠিক মনোনয়নের দিনেই কেন এই পুরনো মামলার ফাইল খোলা হলো? এই ঘটনাটি একদিকে যেমন প্রশাসনের নিরপেক্ষতায় বিরোধী শিবিরের মনে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, অন্যদিকে শাসক দল এটিকে আইনের শাসন প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করতে চাইছে। এই দাবির মধ্যে সাধারণ ভোটাররা ঠিক কোন ন্যারেটিভকে বিশ্বাস করছেন তা এই নির্বাচনে এক অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাকিপুরের এই হাই ভোল্টেজ রাজনৈতিক ময়দানে শাসক দল এবং প্রধান চ্যালেঞ্জারের পাশাপাশি বিরোধী শিবিরের অন্তর্দ্বন্দ্ব এক অত্যন্ত জটিল সমীকরণ তৈরি করেছে। পর্দার আড়ালে কংগ্রেস এবং আরজেডির মধ্যে এই আসনটি নিয়ে যে তীব্র স্নায়ুযুদ্ধ চলছে তা বিরোধী শিবিরের ঐক্যের
ফাটলকেই প্রকট করে তুলেছে। কংগ্রেসের অনেক প্রবীণ নেতার অত্যন্ত বাস্তবসম্মত যুক্তি ছিল যে যেহেতু এই আসনটি গত 3 দশক ধরে বিজেপির দুর্গ এবং বিধানসভায় বিরোধী পক্ষের বিধায়ক সংখ্যা এমন কোনো জায়গায় নেই যেখানে একটি আসন জিতলে বা হারলে সরকারের স্থায়িত্বে কোনো প্রভাব পড়বে, তাই এখানে নিজেদের প্রার্থী না দিয়ে প্রশান্ত কিশোরকে পরোক্ষভাবে সমর্থন করাই বুদ্ধিমানের কাজ হবে। এর ফলে সরকার বিরোধী ভোট ভাগাভাগি রোধ করা যেত, কিন্তু আরজেডি নেতৃত্ব এই যুক্তিতে কান দিতে নারাজ। তাদের দাবি ছিল এই আসনটি ঐতিহ্যগতভাবে বিরোধী জোটের এবং এখানে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের জন্য প্রার্থী দেওয়াই তাদের প্রাথমিক কর্তব্য। সেই জেদ বজায় রেখে আরজেডি রেখা গুপ্তাকে ময়দানে নামিয়েছেন। প্রশান্ত কিশোর অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে কংগ্রেস বা আরজেডি সমর্থন না দিলেও তার ভোট ব্যাংকে কোনো প্রভাব করবে না, কারণ বাকিপুরের লড়াই কোনো বোথাপত রাজনৈতিক সমীকরণে জেতা সম্ভব নয়। এই ত্রিমুখী বা বহুমুখী লড়াইয়ের ফলে কি শাসক দল বিরোধী জোট বিভাজনের সুবিধা পেয়ে আরও সহজে জয়ের পথে এগিয়ে যাবে, নাকি আরজেডি তৃতীয় স্থানে নেমে গিয়ে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা সংকটের মুখে ফেলবে, তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বাকিপুর কেন্দ্রের অভ্যন্তরীণ ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত পরিসংখ্যা বিশেষ করলে বোঝা যায় কেন এই ক্ষেত্রটি অন্যান্য উপনির্বাচনের চেয়ে আলাদা এবং কেন এখানে জয়ের সমীকরণ এতটা জটিল। এই বিধানসভা কেন্দ্রে 70,000-এর বেশি কায়স্থ সম্প্রদায়ের ভোটার রয়েছে, যারা ঐতিহাসিকভাবে এবং আদর্শগতভাবে গত কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। প্রাক্তন বিধায়ক নিতিন নবীন এবং তার পিতার দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার এই সমর্থনকে আরও সুদৃঢ় করেছে। প্রশান্ত কিশোরের মতো একজন অত্যন্ত ধুরন্ধর এবং কুশলী রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট এই বাস্তবটি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন, তাই তার নির্বাচনী রণনীতি অত্যন্ত সূক্ষ্ম। তিনি অত্যন্ত সচেতনভাবে প্রাক্তন বিধায়ক নিতিন নবীনের বিরুদ্ধে কোনো কড়া আক্রমণ শানাচ্ছেন না বা তার কোনো সমালোচনা করছেন না, কারণ তিনি জানেন যে নিতিন নবীনের সমালোচনা করলে বিজেপির সেই কট্টর কোর ভোটাররাও আবেগগতভাবে আঘাত পাবেন এবং তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এর পরিবর্তে তিনি অত্যন্ত সুকৌশলে এই কায়স্থ এবং অন্যান্য সাধারণ ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে এই উপনির্বাচনে বিজেপি হারলে রাজ্যে এনডিএ সরকারের পতন ঘটবে না, কারণ তাদের কাছে 80-টির বেশি বিধায়কের বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি এই নির্বাচনকে একটি স্থানীয় উন্নয়নের ইস্যু থেকে সরিয়ে এনে বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন, যাতে সাধারণ মানুষ দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে একটি পরিবর্তনকে স্বাগত জানাতে পারে। প্রশান্ত কিশোরের এই রাজনৈতিক রণনীতির সবচেয়ে চমকপ্রদ এবং আগ্রাসী দিকটি হলো তার আক্রমণের একমাত্র এবং প্রধান লক্ষ্যবস্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই উপনির্বাচনটিকে বাকিপুরের বিধায়ক নির্বাচনের বদলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর প্রতি বিহারের জনতার এক অঘোষিত গণভোট হিসেবে পরিণত করার চেষ্টা করছে। পিকে বারবার ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন 2025 সালে নির্বাচনের সেই পটভূমির কথা, যেখানে নীতিশ কুমারকে সামনে রেখে এনডিএ ভোট চেয়েছিল এবং 200-র বেশি আসন জিতেছিল, কিন্তু নির্বাচনের মাত্র 6 মাস পরেই নীতিশ কুমারকে সরিয়ে সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়, যা পিকের মতে বিহারের জনতার রায়ের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা। তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় সম্রাট চৌধুরীকে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্তরে নিশানা করেছেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার বিরুদ্ধে থাকা পুরনো অপরাধমূলক মামলার কথা জনসমক্ষে আনছেন এবং এমনকি তার বয়সের শংসাপত্র নিয়েও বিস্ফোরক দাবি করেছে। প্রশান্ত কিশোরের যুক্তি হলো বাকিপুরে যদি জনস্বরাজ জয়লাভ করে তবে তা গোটা বিহার এমনকি দেশের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে সাধারণ মানুষ সম্রাট চৌধুরীর নেতৃত্বকে মেনে নেয়নি। একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি, যাদের কাছে রয়েছে ক্ষমতা, অর্থ, বিশাল সাংগঠনিক কাঠামো এবং রাজ্য প্রশাসনের সমর্থন। তাদের বুথ স্তরের ম্যানেজমেন্ট সারা দেশে এক প্রতিষ্ঠিত মডেল। অন্যদিকে রয়েছে প্রশান্ত কিশোরের জনস্রোত, যা কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়, বরং হাজার হাজার নিবেদিত প্রাণ ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত এক বিশাল কর্পোরেট স্টাইলের বাহিনী। প্রশান্ত কিশোর নিজে একজন অত্যন্ত বিত্তবান এবং সাধন সম্পন্ন ব্যক্তি, যার কাছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক শক্তির কোনো অভাব নেই। তার এই স্বেচ্ছাসেবক বাহিনী শুধু বিহার নয়, দেশের অন্যান্য রাজ্য থেকেও এসে বাকিপুরে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনও ভালো মতো বুঝতে পারছে যে এবার তাদের লড়াই কোনো সাধারণ বিরোধী নেতার সঙ্গে নয়, বরং এমন একজনের বিরুদ্ধে যিনি অতীতে তাদেরই নির্বাচনী বৈতরণী পার করতে সাহায্য করেছিলেন। আগামী 30 জুলাই বাকিপুরের সাধারণ মানুষ যখন ইভিএম এ বোতাম টিপে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং 3 আগস্ট যখন সেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, তখন সেই দিনটি শুধু বাকিপুরের জন্যই নয়, গোটা দেশের রাজনীতির জন্যই এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতে পারে। তাই এই ফলাফলকে ঘিরে এক চরম রাজনৈতিক সাসপেন্স এখন বিহারের আকাশে বাতাসে ভাসছে। যদি বিজেপি এই কেন্দ্র ধরে রাখতে সক্ষম হয়, তবে তা প্রমাণ করবে যে প্রবল হাওয়ার মুখে তাদের দুর্গ অটুট এবং প্রশান্ত কিশোরের হাইটেক প্রচার এখনো মাটির স্তরের রাজনৈতিক সমকক্ষ হতে পারেনি। কিন্তু যদি প্রশান্ত কিশোর এই অসাধ্য সাধন করে বাকিপুর চিনিয়ে নিতে পারেন, তবে তা বিহারের রাজনীতিতে এক আক্ষরিক ভূমিকম্পের সৃষ্টি করবে। এটি প্রমাণ করবে যে সাধারণ মানুষ প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নতুন কোনো বিকল্পকে গ্রহণ করতে প্রস্তুত, যা আগামী দিনে গোটা দেশে বিরোধী রাজনীতির একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে। অন্যদিকে এই নির্বাচনে আরজেডির অবস্থান প্রমাণ করবে যে আঞ্চলিক দলগুলোর পুরনো সমীকরণগুলি বর্তমান প্রজন্মের ভোটারদের কাছে কতটা প্রাসঙ্গিক। এই নির্বাচন কি তবে সত্যি আগামী দিনের জাতীয় রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী
দিনে। আপাতত গোটা দেশের নজর আটকে বাকিপুরের এই শ্বাসরুদ্ধকর রাজনৈতিক রণক্ষেত্রের দিকে, যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে সমীকরণ আর জন্ম নিচ্ছে নতুন নতুন রাজনৈতিক সাসপেন্স। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।